আসসালামু আলাইকুম। খুব জানতে ইচ্ছে করে যাদের দিন আনি দিন খায়, স্বামী পরিত্যক্তা, হতদরিদ্র, পিতৃহীন, ভ্রাতৃত্বের ছায়াহীন, দূর দূরান্তে গ্রামাঞ্চলে, শহরের উপকণ্ঠে হাড় ভাঙা খাটুনি করে বাচ্চাদের লালন পালন করে। তারা কেমন আছে? তাদের জীবন ব্যবস্থা কিভাবে চলে? তারা কি খায়, কি পরে, কোথায় থাকে, কোথায় ঘুমায়? এই শীতে, প্রচণ্ড শীতে তারা কি হাড় কঙ্কাল কাঁপে? কাঁথা পেয়েছে না কম্বল? তাদের জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। বাবার জমি জিরাত, ক্ষেত খামারে চাষবাস চলতো। দুবেলা দুমুঠো খেয়ে পরে ভালোই ছিল। তারপর কি হলো তার জীবনে? কার সঙ্গে বিয়ে হলো? সে হয়তো গোটা ৩-৪ বাচ্চা দিয়ে অন্যের হাত ধরে পালিয়ে গেল। এমন অসহায় মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব কঠিন না। আপনি একটু চেষ্টা করেন, খুঁজে পাবেন এই শহরের আনাচে কানাচে, এই দেশের প্রত্যন্ত অঞ্চলে, যাদের দেখবার কেউ নেই, যারা কর্দমাক্ত, যারা ধুলোবালিযুক্ত, যাদের দিন আনি দিন খায়, বাচ্চাগুলোকে আঁকড়ে ধরে বেঁচে আছে, যাদের রূপ সৌন্দর্য ধুলোয় মিশে গেছে, যাদের জীবন কষ্ট থেকে কষ্ট, বেদনা থেকে বেদনা বিধুর, তাদের পাশে কেউ নেই। আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি, প্রতিদিনই চেষ্টা করি হতদরিদ্র মানুষের পাশে থাকার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আমি পিসি চেয়ারম্যান, হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ফাউন্ডেশন, মানুষের অধিকার সংরক্ষণের জন্য কাজ করি। মানুষের দুঃখ দুর্দশা, মানুষের স্বপ্ন বেদনা কষ্ট আপন মনে হৃদয়ের ক্যানভাসে আঁকার চেষ্টা করি। তাতে কি লাভ হয়? আমার কি এমন যোগ্যতা? কিন্তু তাদের দুঃখ দুর্দশার গল্প শুনে চোখে জল আসে। আমি রাজু আহমদ খান, সংগঠক, অহিংস গণ অভ্যুত্থান। মানুষের জীবনের হঠাৎ থেমে যাওয়া গল্পগুলো টেনে হিস্ট্রে বের করি জনসমক্ষে। নানান এলাকার মানুষের দুঃখ কথা ভিডিও চিত্র করি, মানুষকে জানান দেওয়ার চেষ্টা করি। দিন শেষে আমার বহু ফোন আসে। কেউ হয়তো সামান্য কোনো কারণে বিরাট পাথরের সঙ্গে যুদ্ধ করে, কার হয়তো অভিযোগ খুবই সামান্য আমাদের চোখে, কিন্তু তার জন্য এটা একটি বিরাট পাহাড়। আমি এদিন ফোন করেছিলাম,
মিরপুর 14 নম্বরে আমার যে ধর্মবোন আছে, বলল, ভাইয়া পাতলা একটি কাঁথার মধ্যে দুটো বাচ্চা নিয়ে শুয়ে আছে। জানি বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা দেশদরদি, সমাজ সেবক, দেশপ্রেমিক। তারা বিভিন্ন জায়গায় হতদরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র দিচ্ছেন। তবে সেই প্রয়োজনের তুলনায় সেটা যতটা যৎসামান্য তার প্রমাণ মেলে, এভাবেই এখনও আমাদের দেশে অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে, যাদের শীত নিবারণের জন্য ন্যূনতম বস্ত্র নেই। এটা বাস্তবতা। হ্যাঁ, আমরা জানি আমাদের দেশের নিম্ন আয়ের মানুষের সংখ্যা একটি উল্লেখযোগ্য পরিমাণ। তাদের মধ্যে হয়তো কেউ কোনো মতে চড়াই উতরাই করে জীবন পার করছে, কিন্তু কিছু কিছু মানুষ তো একবারেই অভিভাবকহীন, অসহায়। তাদের দিকে কেউ তাকায় না, তাদের খোঁজ কেউ রাখে না। আসুন এমন মানুষের জন্য আমরা কাজ করি। আসুন এমন মানুষের জন্য আমরা কাজ করি, সম্মিলিতভাবে কাজ করি। আমি আমার এক পরিচিত বন্ধু, একটি স্বনামধন্য হাসপাতালের মালিক, তাকে বলেছি আমাকে কিছু কম্বল দিতে। সংখ্যা খুবই নগণ্য বলেছি, বেশি পরিমাণে চাইবার সাহস নেই, কিন্তু তার চেয়ে ঢের বেশি পরিমাণে আমার হতদরিদ্রর সংখ্যা। মাঝে মাঝে চিন্তা করি, আমি কি হিমশিম খাই, কি করে এত এত দরিদ্র মানুষের শীতবস্ত্র দিতে পারি এই সামনের আগাম চরম শীতের বার্তায়। শুনেছি এবার শীত প্রকট পড়বে। আগে ভাগে যদি প্রস্তুতি নেওয়া না হয়, তারা তো শীতে অনেক কষ্ট পাবে নারী ও শিশু। তাদের জন্য আরো বেশি সাহায্য প্রয়োজন। আমি জানি যার যার জায়গায় সে তা করছেন। যদি সম্ভব হয় আমাদেরকে জানাবেন। আমরা মাঠে থাকি, আমরা শহরের আনাচে কানাচে না খেয়ে থাকা মানুষের খবর নেই। অন্তত পক্ষে তাদের জন্য হলেও আপনার হৃদয়কে বিগলিত করুন। আমরা কোনো ধান্দাবাজি করছি না, আমরা কোনো কল্পলোকের গল্প শোনাচ্ছি না। সরজমিনে দেখে এসেছি তাদের দুঃখ দুর্দশা, যা সত্যি অবর্ণনীয়। আপনারা হয়তো ভাববেন, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, এর নামই রাজনীতি। যে রাজনীতি নিঃস্বার্থ, যে রাজনীতি মানুষের জন্য। আমরা তো মিটিং মিছিল কম করি, আমরা তো সভা সেমিনার ওভাবে করতে পারিনি, কিন্তু আমরা তথ্য প্রযুক্তিতে আমাদের সারা বাংলাদেশে ঠিকই যোগাযোগ আছে। কিন্তু যত না ধনাঢ্য উচ্চবিত্তের সঙ্গে আমাদের যোগাযোগ, তাতে ঢের বেশি দরিদ্র, হতদরিদ্র, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিম্ন আয়ের মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ। আমাদের কথা এরকম, ঠিক যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। কি আসে যায় তাতে? আমাদের কোনো লাইভে যদি লাইক না পড়ে, কি আসে যায় তাতে? আমাদের কোনো লেখায়, আমাদের কোনো বক্তব্যে হুড়মুড় করে মরির মতো যদি লাইক কমেন্ট না পড়ে, তাতে কি আসে যায়? কিন্তু আমরা হতদরিদ্র মানুষের কথাই বলছি।
অনেকেই অনেকের লাইভ শুনেন, রাত্রি করে হয়তো লাইক কমেন্ট দেন, কিন্তু আমরা এসব কিছু চাই না। আমরা চাই যে আপনার হাতের কাছে না খেয়ে থাকা মানুষের পাশে থাকুন, নির্যাতিত নিষ্পেষিত মানুষের কাছে আপনার অভয় বাণী পৌঁছে দিন। এই রকম বেঁচে থাকার কোনো মানে নেই যদি সত্যিকার অর্থে আমার দেশের নিপীড়িত নির্যাতিত না খেয়ে থাকা খেটে খাওয়া মানুষ একটু স্বাচ্ছন্দ্যে শ্বাস নিতে না পারে। কি লাভ আছে? এমনিতে করোনাকালীন সময়ে মানুষের আর্থিক অবস্থা খুবই দৈন্যদশা হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত হাত পাচ্ছে, অনেক উচ্চবিত্ত সঞ্চয় ভেঙে খাচ্ছেন। আর সত্যিকার অর্থে যারা অসহায়, স্বামী পরিত্যক্তা, এতিম, নির্যাতিত নিষ্পেষিত, কর্দমাক্ত, ধুলোযুক্ত, যাদের কেউ নেই প্রকারান্তরে, তাদের দুঃখ, কষ্ট, বেদনা বুঝতে আসুন সবাই এগিয়ে আসি। আমরা তো একটি ধনী রাষ্ট্র নই। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র এবং অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। বিষয়টা তো আমাদের বুঝতে হবে। এই তো কিছুদিন আগেই করোনাকালীন সময়ে অনেক মধ্যবিত্ত উচ্চবিত্তের কাছে হাত পেতেছে। তার আমি জলজ্জন্ত সাক্ষী। আমি জানি, অনেক কথাই আমি জানি, বলতে চাই না। দিন একদিন ফুরোয়, কেউ হয়তো চড়াই উতরাই পার করেন, কেউ হয়তো আলোর মুখ দেখেন, সোনালি স্বপ্ন দেখেন, কেউ তো সৎভাবে বেঁচে থাকার জন্য অনেক কষ্ট স্বীকার করেন, অনেক অভাব, অনেক দুঃখ, অনেক চাওয়া পাওয়ার অবসান ঘটাতে পারেন না। কিন্তু আপনারা দেখেন, এই করোনাকালীন সময়ে যারা একদম প্রান্তিক দরিদ্র, তারা কি সেই হারে সরকারি সাহায্য পেয়েছেন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। যদি আমি বলি হ্যাঁ পেয়েছেন, তাহলে হবে সত্য বা মিথ্যা, কিংবা বলি যে পাইনি মোটেই, তাহলেও সেটা সত্য বা মিথ্যা হবে। কিন্তু আপনারা তো জানেন প্রকৃত ইতিহাস, কতটুকু সম্ভব হয়েছে আমাদের দেশের প্রান্তিক দরিদ্রদের সাহায্য করা, বিশেষ করে এই করোনাকালীন সময়ে। তাই আসুন আমরা সব সময় সরকারের দিকে হা করে চেয়ে না থেকে, আমরা যারা নিজেরা, আমার 10 টাকা আছে, আমি 2 টাকা দিয়ে দিই গরিবকে। আসুন আমরা এই ওয়াদা করি যে আমাদের যা আছে আমরা ভাগ করে খাই। আমি আমার নিজের কথা নাই বা বললাম, সেটা বললে হয়তো নিজের হামবড়া ভাব তৈরি হবে। আমি তো সেটা করি। আমি হয়তো খুব বেশি দিতে না পারি, কিন্তু শতকরা হার অনেক ঈর্ষণীয় আমার কাছে। কখনো 100 টাকা থাকলে আমি 50 টাকায় দিয়ে দিই। হয়তো এই 50 টাকা কারোর জন্য একটা বিরাট বড় কিছু। সে হয়তো, আমি তো কিছুদিন আগে একজনকে, এক ভিখারিকে 250 গ্রাম চাউল কিনে দিয়েছি। 250 গ্রামের চালের দাম কত হয়? 250 গ্রাম চাল যদি চালের কেজি 50ও হয়, তাহলে আধা কেজি পাওয়া যায় 25 টাকায়। 250 গ্রাম চালের দাম হওয়া উচিত 12.5 টাকা। অথচ সেই জুলুমবাজ দোকানদার, বদমাশ আমার কাছ থেকে 25 টাকায় নিয়ে নিয়েছে। ওরা যে 250 গ্রাম চাল বিক্রি হবে না, এবং 250 গ্রাম চাল বিক্রি যদি করতেই হয় আপনাকে 25 টাকা দিতে হবে, তার মানে 100 টাকা কেজি। ওই সমস্ত নিষ্ঠুর মানুষের, ওই সমস্ত খারাপ মানুষের অবসান ঘটাতে যারা ভালো আছেন তাদেরকে ভালো তো প্রমাণ করতে হবে। কোনো দ্বিধাগ্রস্ত হবেন না। একজন ভিখারির খবর নিন, তার ঘরে খাবারের চাল আছে কিনা। আপনি 250 গ্রাম চাল কিনে দেন। হয়তো এমনও হতে পারে সেই ভিখারি সকালে খায়নি, দুপুরে খায়নি,
ওই 250 গ্রাম চালের সঙ্গে 2টো আলু দিয়ে, একটা কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা করে খেয়ে একটি বিরাট গভীর দীর্ঘ শীতার্ত রাত শান্তিতে কাটাতে পারে। তাদের জন্য কেমন সকাল অপেক্ষা করছে, পরদিন তারা সকালে খেতে পাবে কিনা, পরদিন তারা দুপুরে খেতে পাবে কিনা তার জানা নেই। কিন্তু তবু তো আপনার এই 250 গ্রাম চাল তার রাতের ঘুমটা শান্তিতে কাটিয়েছে, হতে পারে। তাই আসুন, আমরা কোটিপতি না লাখপতি, না আমরা কি যোগ্যতা আছে এটা দেখার সময় নেই। যার যা কিছু আছে তাই দিয়ে হতদরিদ্র মানুষের পাশে থাকুন। আর নিজে যদি কিছু দিয়ে না পারেন, অন্যকে দিয়ে হলেও, অন্যের কাছে অনুরোধ করে হলেও তাদের জন্য কিছু করুন। এবং অবশ্যই আপনার একটা সার্কেল তৈরি করুন। অবশ্যই আপনি লাগাতারভাবে কিছু মানুষের খোঁজ খবর রাখুন। আমি তো সেটা করি। গ্রিন পার্টির পক্ষ থেকে আমি এমন কিছু মানুষ আছে যারা মাই ব্রাদার, মাই সিস্টার, মাই মাদার, তারা তালিকাভুক্ত। ভার্চুয়াল অফিস থেকে তাদেরকে ফোন করা হয়। আপনারা হয়তো বলবেন যে এত মানুষের খবর আমরা নিচ্ছি কীভাবে? আমাদের কাছে অনেক আগ্রহী নেতাকর্মী আছেন যারা আমাদের লিস্টের, আমাদের তালিকার হতদরিদ্রদের রোজ খবর নিচ্ছেন। তাদেরকে হয়তো কারো কারো সাহায্য করা হচ্ছে, সেটা হয়তো টাকার অঙ্কে খুব কম হতে পারে। আপনারা জানেন যে আমি একদিন একজনকে 100 টাকা আমি ফ্লেক্সি করেছিলাম, মানে বিকাশ করেছিলাম। তার মেয়ের অনেক জ্বর, ওষুধ কেনার টাকা নেই, ঘরে খাবার নেই। তাতে কি আছে, আমি নিজেও দরিদ্র, আমি 100 টাকা বিকাশ করেছিলাম। দুঃখের বিষয়, সেই হতদরিদ্র নারী আমার থেকে আরও প্রায় 50 কিলোমিটার দূরে, সেই টাকা ভাঙাতে পারেনি। নিষ্ঠুর বিকাশের দোকান তাকে 100 টাকা ভাঙিয়ে দেয়নি। পরে আমি যখন খোঁজ নিয়েছি, বলেছে, স্যার 100 টাকা আমাকে কেউ ভাঙিয়ে দিচ্ছে না। সরকার, তুমি কোথায়? তোমাদের ভুরি ভুরির বেতনের অঙ্ক গুনছেন যারা কর্মচারী, কর্মকর্তা, তোমরা কোথায়? তোমরা অন্তত এই খবরটা রাখো, সমস্ত বিকাশের দোকানে সার্কুলার দিতে বলো, 100 টাকা হলেও যেন ভাঙিয়ে দেয়, দারিদ্রদের যেন ঘুরতে না হয়। হায় রে দেশ, আমরা কোথায় বাস করছি? আপনার স্ক্রিনে একটা ছবি দেখছেন, এটা একটা কল্পিত ছবি। ধুলো বালি কাদা ময়লার মধ্যে কোথায়, কোন কালের কে কোথায় ঘুমিয়ে পড়েছে নাকি মরে গেছে? নিশ্চয়ই অনেক দুঃখ নিয়ে মরেছে, কিংবা অনেক কষ্ট নিয়ে ঘুমিয়ে আছে। আমি আজকে তোপখানায় গিয়েছিলাম আমাদের বন্ধু সমাজের ক্যাম্পেইন করতে। বন্ধু সমাজ হচ্ছে আমার বড় ভাইয়ের, ওনারা প্রতি বছর নানান সময়ে মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের জন্য কাজ করেন, বিভিন্ন সভা সেমিনার করেন, সম্পূর্ণ অরাজনৈতিক। সেটার কাজও আমার করতে হয়, বড় ভাইয়ের প্রতিষ্ঠান। তো সেখানে আগামী 31 তারিখে একটি অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে এই যে 31st নাইটের বেলাল্লাপনা, উচ্ছৃঙ্খলতা, এগুলোর বিরুদ্ধে সম্পূর্ণ সৃষ্টিকর্তা এবং মহান নবী হাবিব বা আপনার শিক্ষক কিংবা পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের জন্য একটি কৃতজ্ঞতা দিবস কামনা করে 31শে ডিসেম্বর কৃতজ্ঞতা দিবস, কৃতজ্ঞতা প্রকাশ দিবস পালন করছেন। আপনারা সবাই আসবেন কাকরাইলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওখানে বিকাল 3টায় আলোচনা, মোনাজাত এবং কৃতজ্ঞতা প্রকাশ। তো যাই হোক, সেই কৃতজ্ঞতা প্রকাশের ক্যাম্পেইনে আমি গিয়েছিলাম তোপখানায়। একটা ছেলে একটা রাজনৈতিক দলের ঘর হতে, অফিস হতে হুড়মুড় করে ছুটে আসলো আমার কাছে। আমি খুব স্বভাবত কারণেই সেই রাজনৈতিক দলের নাম বলছি না, এসে বলল,
রাজু ভাইয়া, রাজু ভাইয়া, আপনি কি এখন আর লাইভে আসছেন না? আমি তো প্রতি একদিন দুদিন পরই ভিডিও দিচ্ছি এবং সেই ভিডিও বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের খোঁজখবর নিচ্ছি। এটাই আমার রাজনীতি, এটাই মানুষের খোঁজখবর রাখা, মানুষের কাছে থাকা, মাটির কাছে থাকা, মাতার কাছে থাকা, মায়ের কাছে থাকা, মানুষের জন্য কাজ করা, এটাই আমার রাজনীতি। এই রাজনীতি দিয়ে যদি কোনোদিন আমরা দায়িত্ব না পাই, ক্ষমতা না পাই, কি আর করার আছে? মানুষের জন্য তো কাজ করতে পারি। তো বললো, ভাইয়া আপনি তো লাইভে আসছেন না বেশ কিছুদিন। আমি বললাম, ঠিক আছে, ভিডিও করছি, লাইভেও আসবো। সাধারণত লাইভে আমি আমার নিজের ছবি দেখিয়ে কম আসি। দু চারটা মানুষের চেয়েও আমার চেহারা খুব খারাপ তা না। আমি ইচ্ছে করলে আমার মুখ অবয়ব দেখিয়ে আমি লাইভে রোজ আসতে পারি। কিন্তু দেখুন, আমার এই চেহারা দেখিয়ে আর লাভ কি? যেখানে আমাদের গ্রিন পার্টিতে বলাই আছে যে কোনো জেলায় কোনো নেতাকর্মী পোস্টার ছাপালে উপরে আমার ছবি দিবেন না। কি দরকার আছে এক গাদা নেতাকর্মীর ছবি উপরে দিয়ে নিচে সেই এলাকার নেতার ছবি? এজন্য ব্যক্তি পূজা, আমরা এটাতে বিশ্বাস করি না। আমরা যখন দায়িত্বে আসব, আমরা কখনোই ক্ষমতায় আসবো না। শুনে আমার একজন হিতাকাঙ্ক্ষী বললেন যে, বাবা আপনি কি বলছেন, ভাই আপনি কি বলছেন, আপনার ক্ষমতায় আসবেন না, এটা কেমন গণতন্ত্র? আমি বলেছি, আমরা দায়িত্বে আসব, আমরা ক্ষমতায় আসব না। ক্ষমতায় আসতে হলে ভোটে জিততে হয়, সংসদে আসতে হয়, অনেক চড়াই উত্তরায় পার হতে হয়। আর দায়িত্বে আসতে হলে আপনি আজকেই দায়িত্বে আসতে পারেন, কারণ আপনি আপনার ঘর থেকে বের হয়েই যে হতদরিদ্র মানুষকে পাবেন, তার জন্য যখন কাজ করবেন, হাত বাড়িয়ে দিবেন, বুকে জড়িয়ে ধরবেন, মাথায় হাত বোলাবেন, আবার দায়িত্ব শুরু হয়ে গেল। আমাদের দেশে কি সেই রাজনীতি আছে? আমাদের দেশের ইন্টেলেকচুয়াল রাজনীতি হয়, অনেক মেধাবী, অনেক স্মৃতিশক্তি, অনেক ইতিহাস জানতা, ইতিহাসবেত্তারা রাজনীতি করছেন। কিন্তু অনেক সহজ সরল বিশ্বাসী এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সাধারণ মানুষের পিঠে হাত বোলাচ্ছেন, মাথায়। এদের সংখ্যা একটু কমই বটে, আমি খুবই গর্ব করে বলতে চাই না, তবে আমরা এই রাজনীতি করছি। আমার এই রাজনীতিতে আমরা যদি কোনোদিন দায়িত্বে আসি, তাহলে কোনোদিন আমাদের ছবি টাকার মধ্যে দেখতে পাবেন না। কোনোদিন কোনো স্থাপনা, কোনো ব্রিজ, কোনো হাসপাতাল আমাদের কারোর নামে প্রতিষ্ঠিত, নামকরণ করা হবে না। আপনি হয়তো ভাববেন যে এবার কেমন রাজনীতি। একজন আমাকে লিখেছিলেন, আমার এক নিকটাত্মীয় লিখেছিলেন ইউএসএ থেকে। আমরা আমি লিখেছিলাম যে আমরা ভোট চাই না, মানুষের ভালোবাসা চাই। আমার নিকটাত্মীয় বিষয়টা অনুভব করতে পারেনি, উনি লিখেছেন এ কেমন গণতন্ত্র, এ ধরনের। কিন্তু আমার হৃদয়ের কথাটা বুঝতে পারেনি। আমি যদি তোমার ভালোবাসা পাই, তাহলে নিশ্চয়ই তোমার ভোট পাবো। শুধু ভোট কেন, তুমি আমার জন্য ভোট ক্যাম্পেনও করবে, কিন্তু তার আগে তোমার ভালোবাসা পেতে হবে আমাকে। আমরা তাই ভালোবাসা পেতে চাই, মানুষের ভালোবাসতে চাই, হোক সে নারী, হোক পুরুষ, হোক ধনী দরিদ্র, যেই হোক। একজন ধনীও কিন্তু বিপদে পড়তে পারে, নানা রকম গ্যারাকলে পড়তে পারে। আমি রাস্তায় যখন বের হই, তখন অনেক মানুষের ক্যাচাল মেটাই। একটাই সাহস আমার, একটাই শক্তি, সেটা হচ্ছে সৎ সাহস, আর সেটা হচ্ছে সৎ যুক্তি। আমি বহুবার রাস্তায় খুব গন্ডগোল, মারামারি আমি ঠেকিয়েছি। আমাকে একজন পরামর্শ দিয়েছেন, ভাই আপনি তো বিপদে পড়বেন, কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো বিপদ হয়নি। কিন্তু আমি আমার বিচার ন্যায়পরায়ণতার মধ্যে দিয়ে করেছি, কেউ আমার প্রতি বিরক্ত হয়নি। আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি। আমি আপনাদের একটি হাস্যকর রাজনৈতিক দলের চেয়ারম্যান। কেন হাস্যকর বললাম? আমার নিকট আত্মীয় থেকে শুরু করে আমার নিজের বড় দুলাভাই পর্যন্ত আমার পার্টির নাম শুনে কয়েক খিলি হাসি দেন, কয়েক রাউন্ড হাসি মারেন, কারণ তার বিশ্বাসই হয় না বাংলাদেশের রাজনৈতিক দলের গঠন করার দুঃসাহস আমি দেখাই কি করে, এবং এই রাজনৈতিক দলের আবার আমি চেয়ারম্যান। কারণ উনি জানেন, অভিজ্ঞ আমার ভগ্নিপতি, উনি জানেন
এই দেশ এখন রাজনৈতিক যেই মানে কোটারি ব্যবস্থা, রাজনীতির যেই এটাকে সিন্ডিকেট বলে, যে আর কোনো রাজনৈতিক দল দেশে থাকতে পারবে না। কারণ কে বাবা রাজনৈতিক দল গ্রহণ করবে? 2-5 জন কর্মী হা হা হি হি, আরে বাবা, একটা গুরু গম্ভীর স্ট্যাটাস দেওয়ার পরে লাইক পরে 3টা, মাত্র 3খানা লাইক নিয়ে পরবর্তী 7 দিন তার ঘুম হয় না। আমি অবশ্য লজ্জা পাই না, কারণ আমি জানি লজ্জা নারীর ভূষণ। আমি কারো লাইক কমেন্টের আশায় থাকি না। আমি সমস্ত ফ্যান ফলোয়ার্সদেরকে বলি, আপনারা মানুষের চেহারা দেখে লাইক কমেন্ট না, আপনি কন্টেন্ট দেখেন, বিষয়বস্তু দেখেন, কে পুরুষ কে নারী, এসব কেন দেখবেন? আমাদের পুরুষ জাতি যদি খেপে যায়, তখন কিন্তু 8 কোটি পুরুষ আছে, আমাদের লাইকের কমেন্টের বন্যা পড়ে যাবে আমাদের, কিন্তু আমাদের পুরুষ জাতি নারীদেরকেই দেয় লাইক কমেন্ট। তাই লাইক কমেন্টের ব্যবসা আমি করতে চাই না। আমি বলতে চাই বিষয়টা কি, সেই বিষয়ের উপরে আপনারা মন্তব্য করুন, কাজ করুন, মানুষকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসা দিন। আমি কাউকে ছোটো করার জন্য বলি না। আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা তারা ক্ষমতায় আসতে চান, যিনি ক্ষমতায় আছেন তিনি আর কখনো যেতে চান না। এমন কায়দা কানুনে সমস্ত প্রশাসনকে ঢেলে সাজান, এমনভাবে পুলিশে, তারপরে র্যাবে, প্রশাসনে, সব ক্ষেত্রে, এমনকি ঠিকাদারি কাজ পেতে হলেও তার পিছনে খোঁজখবর লাগানো হয় যে আপনি কি ভাই আওয়ামী লীগ, আপনি কি ভাই সরকারি দল। সে আওয়ামী লীগের আমলে হোক আর বিএনপির আমলে হোক, আওয়ামী লীগের কেউ আবার মনে কষ্ট নেবেন না, আমি আওয়ামী লীগকে বলছি না। এমনকি যারা ক্ষমতা আসেন, যারা ক্ষমতাসীন দল থাকেন, তারা সব সময় এই ঠিকাদারিগুলো দেখবেন সরকার মনস্ক বা সরকারপন্থী বা এই যারা ক্ষমতাসীন তাদের আশপাশ দিয়ে যারা ঘুরঘুর করছে তারাই কাজ পায়, তারাই সব কিছু করে। এতে করে কি হয়? এরা কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে? যারাই ক্ষমতায় আসুক 30%, 70% মানুষ বঞ্চিত হয়। তাই সব সময় খেয়াল রাখবেন, মানুষের জন্য কাজ করবেন। সেই মানুষের ধর্ম কী, সেই মানুষের দল কী, সেই মানুষের চেহারা কেমন, আর সেই মানুষের বয়স কেমন, আর তার মানে কী রেফারেন্স, এসব কিছু দেখবেন না। সরকার থেকে আরম্ভ করে বিরোধী দল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, কিংবা যারা আরও ভবিষ্যতে আসবেন, বা যারা দায়িত্বে আছেন, যারা ধনাঢ্য আছেন, বড় ব্যবসায়ী আছেন, সবাইকে বলছি সাধারণ মানুষের জন্য কাজ করুন। নইলে আপনাদের জনপ্রিয়তা দিনকে দিন শূন্যের কোঠায় পৌঁছে যাবে, এবং -ডিগ্রি তাপমাত্রা যেমন কোনো কোনো দেশে থাকে না, এরকম -ডিগ্রি মাইনাস জনপ্রিয়তার মানে মান মাইনাসে চলে যাবেন, মাইনাস থেকে মাইনাসে। সেজন্য আপনি যখন একবার ঘুম না আসার কারণে ঘুমের বড়ি খেয়ে ঘুমান, তারপর কিছুদিন পর দেখবেন ঘুমের ওষুধ না খেলে আর ঘুমই আসে না। তারপরে কিছুদিন পরে দেখবেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম আসছে না। এটাই হচ্ছে ধর্ম। তাই আসুন মানুষের জনপ্রিয়তা অর্জন করুন, মানুষের কাছে থাকুন, মানুষের পাশে থাকুন, মানুষের দুঃখ দুর্দশা নিয়ে রাজনীতি করুন, মানুষের বর্তমান চালচিত্র অর্থনৈতিক অবস্থানে রাজনীতি করুন। দেশে প্রচুর ফসলের ধানের উৎপাদন বাম্পার হলে তখন দয়া করে আর চাল আমদানি করবেন না, কিংবা দেশে প্রচুর ফসল উৎপাদনের জন্য, ধান উৎপাদনের জন্য দেশীয় পদ্ধতির সার বীজ কারখানাগুলোকে সচল রাখার জন্য প্রণোদনা দিন। আমি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যহ প্রাত্যহিক লাইভ এগুলো দেখি, তারা বিভিন্ন প্রতিক্রিয়াশীল, তারা কেউ গলাবাজি করছেন, কেউ চিৎকার চেঁচামেচি করছেন। আমিও করতে চাই, কিন্তু আমি সাধারণত ঠান্ডা মাথায় বলতে চাই। যেমন একজন বর্তমানের হার্টথ্রব রাজনৈতিক নেতা, নতুন রাজনৈতিক দল ডাকসুর সাবেক ভিপি বলেছেন যে সীমান্তে যদি আর একটা লাশ পড়ে তাহলে আমরা দূতাবাস ঘেরাও করব। আমরা ঠিকই তার কথার সঙ্গে একমত, কিন্তু কি হবে তাতে? দূতাবাস ঘেরাও করা হলে কি সীমান্তে লাশ পড়া বন্ধ হবে? আসলে
সীমান্তে লাশ পড়ে কেন? আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিছু দুষ্টু লোকেরা নাকি অনুমোদিত হয়ে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এবং তারাই গুলি করে এবং পাল্টা গুলি খায়। আমার কাছে কথাটি যুক্তিসঙ্গত মনে হয়নি, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী একটি দেশের গুরুত্বপূর্ণ পদে আছেন, তার সম্বন্ধে একদম আক্রমণাত্মক বক্তব্য রাখার আমার কাছে মনে হয় সঠিক হবে না। দেশের জনগণ বুঝে নেবেন কতটা অযৌক্তিক কথা উনি বলেছেন। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দেশের মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করতে, মানুষের ভালোবাসা পেতে, মানুষের মনের শব্দগুলো শুনতে আপনাদের শব্দচয়ন, আপনাদের সংলাপ, আপনাদের মন্তব্য আরও বেশি হৃদয়স্পর্শী করুন। তাতে আপনারই লাভ হবে। নইলে মানুষ, দেশের কোটি কোটি মানুষ আপনাদেরকে ধিক্কার দেবে, আপনাদেরকে ঘৃণা করবে। সীমান্তে একটি লাশও না পড়ুক সেই কামনা করছি। পাশাপাশি সীমান্তে কেন লাশ পড়ছে সেটা নিয়ে অবশ্যই আমাদের গবেষণা করা উচিত এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজই হবে সেটা। আপনারা জানেন হয়তো যে এই সামনেই হয়তো 7 তারিখে জানুয়ারি মাসের ফেলানি দিবস। সেখানে তার কাটায় ঝুলেছিল বাংলাদেশের এক কিশোরী। সেই ইতিহাস কে না জানে, তার বিচার কি হয়েছে? বিচার তো বাড়ির কাছে, বিচার হওয়া পর্যন্ত নাইবা আসলাম। অনেক সময় সীমান্তে মানুষ হত্যা করা হলে তার লাশই ফেরত পাওয়া যায় না। আপনারা হয়তো জানেন কিছুদিন আগে সীমান্তে ডিমলা সীমান্তে এরকম লাশ পড়েছিল। ওখান থেকে প্রেস ক্লাব থেকে আমাদের পরিচিত আমাদের এক বন্ধু ফোন করেছিল আমাকে। আমি মানবাধিকার সংক্রান্ত আমাদের সকল পেজ গ্রুপে শেয়ার করেছিলাম, অনেক ফোনাফোনি করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম। ফলশ্রুতিতে লাশটা আমরা ফেরত পেয়েছি, হয়তোবা তার বাড়ি থেকে আরও দূরে। নীরবে নিভৃতে সেই লাশ চোখের পানি দিয়ে কবর দিয়েছেন তার নিকটাত্মীয়। কিন্তু কেন আমাদের এত ভীতি? সীমান্তে যদি লাশ পড়ে, বিদেশি প্রহরীরা যদি আমাদের কোনো মানুষকে অন্যায়ভাবে গুলি করে মারে, সেই লাশের সংখ্যা বেড়ে যাওয়ার ভয়ে আমাদের প্রশাসন যেন নীরব না থাকেন। অন্ততপক্ষে সেই লাশটা ফেরত চান। বিচারের প্রশ্ন তো পরে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি কেন বলছি সীমান্তের কথা? প্রশ্ন উঠেছিল বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল, তারা খুবই মারমুখী হয়ে কথা বলেন যে আর একটা লাশ পড়লেও আমরা দূতাবাস ঘেরাও করব। দেখুন, আপনি ভীমরুলের চাকে ঢিল দিবেন না। দূতাবাস ঘেরাও করে আপনি কি করবেন? হয়তোবা একটি নিরাপত্তার স্বার্থে এক ধরনের বিশৃঙ্খলা হতে পারে, তারপর আরেকটা লাশ পড়বে, তারপর আরেকটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আমি তো মনে করি আমাদের মুখ, আমাদের কলম এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা আমাদের যারা আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞ, তারা বেশি বেশি করে সংলাপ করুক এবং আমাদের দেশের যারা ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা আন্তর্জাতিক আদালতে বিচারপ্রার্থী হতে পারেন এবং আন্তর্জাতিক শক্তি, আন্তর্জাতিক সালিসি ব্যবস্থার মাধ্যমে কোনো প্রতিবেশী রাষ্ট্র তার প্রতিবেশীকে সীমান্তে যদি মানুষ হত্যা করে তার বিচার চাইতে পারেন এবং তার কন্ট্রোলে, নিয়ন্ত্রণে আনতে পারেন। এরকম একটা ভিডিও কালকে দেখলাম যে তার কাটার উপর দিয়ে বাঁশ করে, জাল করে গরু পাচার করা হচ্ছে। আমাদের একজন খুবই ভালোবাসার মানুষ হানিফ বাংলাদেশি সীমান্তের শেষ প্রান্তে গিয়েছিল এই সীমান্ত গুলির বিরুদ্ধে, সীমান্তে মানুষ হত্যার বিরুদ্ধে আন্দোলনের একটা অংশ হিসেবে। সে একটা বক্তব্যে বলেছিল যে গরু চোরেরা, বাংলাদেশের গরু চোরেরা যদি গরু চুরি করতে যায় বা গরু আনতে গিয়ে লাশ হয়, তাহলে ওই দেশের যারা গরু বিক্রি করছে তাদের লাশ কোথায়? তাদের লাশ কোথায়? এখানেই ইনজাস্টিস হচ্ছে। শুধু আপনি ক্রেতাকে শাস্তি দিলে হবে না, বিক্রেতাকেও শাস্তি দিতে হবে। তাই প্রতিবেশী রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের অবদানের প্রতি
শ্রদ্ধা রেখে বলছি, সীমান্তে একটি লাশও নয়। সাধারণত গরিব মানুষই মরে, যে গরিব মানুষের জন্য আমি কাজ করি, আমার গ্রিন পার্টি। আমি যখন অহিংস গণ অভ্যুত্থান করছি, তারপর থেকে বিশেষ করে আগে আমি অনেক চড়া গলায় বক্তব্য দিতাম, তারপর অনেক বেশি শব্দ বোমা ফাটাতাম। এখন আমি খুবই ঠান্ডা মাথায় বক্তব্য রাখি, ঠান্ডা মাথায় বলতে চাই যে দেশের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি এমন একটি সম্পর্ক তৈরি করুন যে সম্পর্কটা সৌহার্দ্যের, ভ্রাতৃত্বের। তাই আসুন বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিজেরা যেমন কাজ করি, প্রতিবেশী রাষ্ট্রকেও বলি, সরকারকেও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে বলি। এবং আমাদের দেশে যারা উচ্চবিত্ত, আপনারা শুনেছেন এদেশে ঠিক করোনাকালীন সময়ে প্রচুর লোক কোটিপতি হয়ে গেছে। আমাদের দেশে যত হারে মানুষ ধনী হয়ে যাচ্ছে, তার চেয়ে খুব বেশি হারে অনেকে দরিদ্র হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। এই যে দরিদ্র হয়ে যাওয়া এবং ধনী হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য, এই যে ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধান, এটা বেড়ে যাওয়ার অন্ধকার ভবিষ্যতের প্রতিচ্ছবি খুবই ভয়ঙ্কর। তাই আমরা জানি যারা ফসল উৎপাদন করেন, আমাদের প্রান্তিক কৃষক, তারা ফসলের দাম পায় না। অথচ দেখবেন সেই ফসল বা সেই তরিতরকারি বা সেই ফলমূল নানা রকম চাঁদাবাজির কারণে, নানা রকম চাঁদাবাজি, শুধু পরিবহন চাঁদাবাজি নয়, নানা রকম চাঁদাবাজির কারণে শহরে এসে সেটার দাম বেড়ে যায়। সেটা বড় অঙ্কের টাকা গুনতে হয় আমাদের আবাসিক গৃহস্থ যারা আমরা শহরে বাস করি তারা, আর এই মোটা অঙ্কের টাকাটা মধ্যস্বত্বভোগীদের পেটে চলে যায়। আর এই মধ্যস্বত্বভোগীদের একটি বিরাট অংশ হচ্ছে চাঁদাবাজ, এবং তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায়। আমি বলছি না এটা শুধু সরকারি দল, এটা হতে পারে প্রভাবশালী অন্য দলও হতে পারে, কিন্তু যারা চাঁদাবাজ, যারা মধ্যস্বত্ববাদী, যারা মজুদদার, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকলেও সেটা গণিতব্য, সেটা ধর্তব্য না। তারা অসৎ, তারা যুগে যুগে বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নেয়, খোলস পাল্টায়, খোল লঞ্চে পাল্টায়। সেটাই সরকারকে লক্ষ্য করতে হবে। বেশি শক্তি নির্ভর রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন বেশি দিন টিকে না। বেশি শক্তির উপর নির্ভরশীলতা কমিয়ে মেধা শক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর জন্য বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সম্ভাব্য সকল রাজনৈতিক দলকে আমি অনুরোধ করব। তাই ডাকসুর সাবেক ভিপি, আমার ছোট ভাই, অনেক বুদ্ধিদীপ্ত বক্তব্য রাখেন, কিন্তু আমি তার প্রতি অনুরোধ করব আর একটু ধৈর্যের সঙ্গে, আর একটু নিষ্ঠার সঙ্গে, আর একটু ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বক্তব্য রাখুন এবং আক্রমণাত্মক না হয়ে রক্ষণাত্মক রাজনীতিতে মনোনিবেশ করুন। সাধারণ মানুষের পাশে থাকুন। হ্যাঁ, আপনারা সাধারণ মানুষের পাশে থেকেছেন করোনাকালীন সময়ে, আমি দেখেছি। শুধু সাবেক ভিপি কেন, নূর কেন, আরও অনেক রাজনৈতিক দল আছে, তার মধ্যে নাগরিক ঐক্য আছে, জেএসটি আছে, বা গণফোরাম আছে, বা বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ আছেন, বিএনপি আছে। সবাই মানুষের বিপদে এগিয়ে এসেছেন। তবে লক্ষণীয় বিষয় হয়েছে যে অনেক জায়গায় আমরা অভিযোগ পেয়েছি যে বিরোধী দলের কেউ মানুষের পাশে থাকার জন্য, যখন মানুষকে হেল্প করার জন্য, মানুষকে দান করার জন্য বা সাহায্য করার জন্য অনেক জায়গায় বাধার সম্মুখীন হয়েছে। আমি নিশ্চয়ই এটার জন্য সরকার দলকে দায়ী করব এবং কর্তা ব্যক্তিদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই বিরোধী দলের রাজনীতি করবার, মানুষের সেবা করবার, মানুষের জন্য কাজ করবার সম্পূর্ণ স্বাধীন সুযোগ দিতে হবে। এমনিতেই স্বাধীনতার দুটো বড় বড় সূর্য আপনারা দখল করে বসে আছেন, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, একটা হচ্ছে বঙ্গবন্ধু। অথচ আমরা সবাই জানি এই দুটো সম্পদ আমাদের সবার, সকল রাজনৈতিক দলের।
মুক্তিযুদ্ধের সপক্ষের সকল রাজনৈতিক দলের সম্পদ এটা, অথচ এটার ভাগ শুধু আপনারা ভোগ করছেন, যার কারণে হয়তো আপনারা মানুষের একটি সেন্টিমেন্টের জায়গায় আছেন, মানুষের একটি স্পর্শকাতর বিষয়ে, মানুষের মনের এমন একটি জায়গায় আপনারা আছেন, সহজে আপনাদের সাতক্ষণ মাপ হয়ে যাচ্ছে, যেহেতু আপনারা দাবি করছেন আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমরাও দাবি করি আপনারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, কিন্তু পাশাপাশি এটাও দাবি করি অন্যান্য আরও রাজনৈতিক দল আছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। আমাদের দেশের অনেকেই ধারণা করেন যে সরকারি দল না করলে, বিশেষ করে আওয়ামী লীগ না করলে বা আওয়ামী বিরোধী কোনো রাজনৈতিক দল করলে হয় সে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। কারণ যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন দেশে শুধু আওয়ামী লীগই ছিল, অন্যান্য রাজনৈতিক দলের উদ্ভব হয়নি, প্রতিষ্ঠা হয়নি। তাই যারা আজকে বিএনপি করেন, যারা আজকে নাগরিক ঐক্য করেন, তারা অনেকেই যারা আজকে গ্রিন পার্টি করেন, সবাই একসময় আওয়ামী লীগ করতেন বা কেউ কেউ হয়তো জাসদ করতেন, কিন্তু সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। আসুন, মুক্তিযুদ্ধ নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। মুক্তিযুদ্ধ কারোর একার সম্পত্তি না, মুক্তিযুদ্ধ সবার, বঙ্গবন্ধু সবার। কিছুটা রাজনৈতিক মতামত আমি পেশ করলাম, কিন্তু আজকের লাইভের মূল উপজীব্য ছিল যে সেটা হচ্ছে মানুষের জন্য রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন। যারা রাজনীতি করেন তাদের জন্য বলছি, আর যারা রাজনীতি না করেন তাদের বলছি মানুষের জন্য কাজ করুন, দুঃখী মানুষের পাশে থাকুন এবং অসহায় মানুষের জন্য কাজ করুন। আপনার সামান্য সাহায্য হতে পারে একটি পরিবারের জন্য বিরাট বড় আশীর্বাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।